আমার ছেলে এভাবে আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, কোথাও না। মহারাজ, আপনি কাঁদবেন না আর। রাজকুমারের মনে হয়তো অনেক কষ্ট ছিল, যার কারণে নিজে একাই বিষ পান করে আত্মহত্যা করেছে। আমার ছেলে কিছুতেই এ কাজ করতে পারে না। আর যে যাই বলুক না কেন, আমি তো জানি আমার সন্তানের মনে কোনো দুঃখ ছিল না, আর ও ইচ্ছে করে কখনো বিষ পান করতে পারে না। মহারাজ, আপনি শান্ত হন। এখন আমাদের রাজকুমারকে যে তার শেষ কীর্তিটুকু করাতে হবে। ঠিক আছে, তোমরা সবাই মিলে আমার রাজকুমারকে নিয়ে যাও। রাজার কথা মতো সবাই রাজকুমারকে নিয়ে শ্মশানে চলে যায়। আর রাজকুমারের শেষ কার্যটুকু শেষ করে। এদিকে প্রাসাদের রাজা আর রানী সন্তান হারানোর শোকে প্রাসাদের এক কোণে বসে থাকে। এমন সময় টুনি রাজা আর রানীর কাছে আসে। মার্জনা করবেন মহারাজ, আপনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, তার কারণেই আমি আর না এসে থাকতে পারলাম না। এসেছো তাতে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমার থেকেও বেশি যে খুশি হতো সে তো আর নেই। কাঁদবেন না মহারাজ, কাঁদবেন না। এবার আমাকে বলুন তো, রাজকুমার ইচ্ছে করে বিষ পান করেছিলেন নাকি কোনো পোকামাকড়ের মাধ্যমে বিষ তার শরীরে প্রবেশ করেছে? রাজকুমার একা একা বিষ খেতে পারে না, আর তার শরীরে বিষাক্ত কোনো পোকামাকড় কামড়ের চিহ্নও নেই। তাহলে কি কেউ খাবারের সাথে বিষ মিশিয়ে রাজকুমারকে খাইয়ে দিয়েছে? সেটাও সম্ভব নয়, কারণ রাজকুমার যে সেদিন নির্জলা উপবাস ছিল। যদি সে নিজেও বিষ পান না করে আর অন্য কেউ না করায়, পোকামাকড়ও কামড় না দেয়, তাহলে বিষটা শরীরে প্রবেশ করলো কি করে? এখানে তো দেখছি বেশ রহস্য লুকিয়ে আছে। রাজকুমার, তুই আমাকে এত রহস্যের মাঝে রেখে কেন চলে গেলি? টুনি, এখন যদি আমি আমার সন্তানের হত্যাকারীকে খুঁজে বের করে তাকে শাস্তি দিতে না পারি, তাহলে যে আমার রাজকুমার রাতটা শান্তি পাবে না। মহারাজ, আপনি রানীমাকে নিয়ে খাবার খেয়ে একটু বিশ্রাম নিন, ততক্ষণে আমি একটু বাড়ি গিয়ে ভেবে দেখি কি করা যায়। আচ্ছা, ঠিক আছে। এরপর টুনি তার বাড়ি ফিরে আসে আর রাজা কোনো রকমে বিশ্রাম নিতে থাকে। এদিকে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত নেমে আসে আর টুনি নিজের ঘরে পায়চারি করতে থাকে আর বলতে থাকে, একটা পাখি কখনোই একা একা মরতে পারে না, আর মরলেও সেটা রাজকুমারের দ্বারা কখনোই সম্ভব না, কারণ রাজকুমার অনেক বুদ্ধিমান আর সাহসী একজন পাখি ছিলেন। এদিকে আবার পোকামাকড়ও কামড়ায়নি। উফ, আমি তো কিছুতেই এই রহস্য উদ্ঘাটন করতে পারছি না। টুনি মুখে বিরক্তির ছায়া নিয়ে এদিক সেদিক পায়চারি করতে থাকে আর তারপর হঠাৎ বলে ওঠে, আমাকে আবার রাজকুমারের ঘরটা ঘুরে দেখতে হবে। টুনি আর কোনো কিছু না ভেবে প্রাসাদে চলে যায়। আর রাজকুমারের ঘরে ঘুরে ঘুরে দেখতে থাকে। এদিকে রাজকুমার গাছ প্রিয় ছিল, তাই তার ঘরে নানা প্রকার ফুলের গাছে ভরপুর ছিল। এখানেও তো আমি আর কোনো কিছুই পেলাম না, তাহলে কি আমি ব্যর্থ হব? না না, এভাবে তো ব্যর্থ হওয়া একদম যাবে না, আমাকে সফল হতেই হবে। তার জন্য আমাকে গুরুদেবের কাছে যেতে হবে, একমাত্র গুরুদেবই পারবে আমাকে সাহায্য করতে। টুনি আর কোনো দিকে না দেখে গুরুদেবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর বেশ কিছু দূর হাঁটার পর টুনি গুরুদেবের গুহায় গিয়ে পৌঁছায় আর গুরুদেবকে সব ঘটনা খুলে বলে। এসব কারণে যদি বিষ দেহে না পৌঁছায়, তাহলে মৃত্যু কখনোই হতে পারে না। গুরুদেব, এমন কি কোনো কিছু আছে যেটা স্পর্শ করালেই বিষ একা একাই দেহের ভিতরে পৌঁছে যাবে? আছে, সেটা হলো লেবু গাছের মিষ্টি কলা। সেই লেবু গাছের মিষ্টি কলা আবিষ্কার করা হয়েছে বিষাক্ত হওয়ার জন্য, তবে সেটা এখন আবিষ্কার হয়নি। অনেক আগে যখন জঙ্গলে শত্রুপক্ষের আক্রমণ খুব বেশি চলতো, তখন নবাবেরা তাদের রাজ্য বাঁচানোর জন্য এই গোপন জিনিস আবিষ্কার করে আর শত্রুদের বুদ্ধি দিয়ে হারিয়ে রাজ্য ছাড়া করে দেয়। তার মানে সেই গোপন জিনিস দিয়েই রাজপুত্রকে মারা হয়েছে, কিন্তু আমি তো রাজকুমারের ঘরে সেই জিনিস দেখলাম না। তাহলে কি আমার চোখের ভুল ছিল? ওই জিনিসটা অবশ্যই প্রাসাদে আছে। আগেই কাউকে কিছু না বলে কৌশলে তুই গাছটা খুঁজে বের কর, আর একবার যদি গাছ খুঁজে বের করতে পারিস, তাহলে খুনিকেও খুব সহজেই বের করতে পারবি। ঠিক আছে গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি আমাকে আশীর্বাদ করুন। গুরুদেব টুনিকে আশীর্বাদ করে দেয় আর টুনি গুরুদেবের আশীর্বাদ নিয়ে রাতের আধারে আবার প্রাসাদের দিকে ফিরে যেতে থাকে। আর কিছু দূর যেতেই টুনি খুব ক্লান্ত হয়ে পড়ে। সারাদিন অনেক ধকল গিয়েছে, তার উপর আবার ঘুমটাও ঠিকঠাক ভাবে হয়নি, তার কারণে হয়তো এতটা ক্লান্ত লাগছে। আমি বরং এখানে শুয়ে একটু বিশ্রাম নিয়ে নেই। ভোরের আলো ফোটার সাথে সাথেই প্রাসাদে ফিরে যেতে হবে।
এরপর টুনি গাছের তলায় ঘুমিয়ে পড়ে আর দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর তখনই কালু কাক টুনির পাশ দিয়ে হন্তদন্ত হয়ে হেঁটে যেতে থাকে। আর কালুর হাঁটার আওয়াজে টুনির ঘুম ভেঙে যায়। আরে আরে, এই ছেলেটা তো দ্রুত গতিতে প্রাসাদের দিকে কেন যাচ্ছে? দেখি তো গিয়ে। টুনি কালু কাকের সাথে বেশ কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার আর নাগাল পায় না। ওর পিছনে ছুটে আমার আর কোনো লাভ নেই, আমি বরং আমার কাজ করতে থাকি। এরপর টুনি প্রাসাদ ঘুরে লেবু গাছের মিষ্টি কলা খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে টুনি রাজকুমারের কক্ষে বেলকনিতে যায়। আর সেখানে সেই লেবু গাছটা দেখতে পায়। গুরুদেব তো ঠিকই বলেছিল, এই কলার কারণেই তাহলে রাজকুমারের মৃত্যু হয়েছে। কিন্তু এই গাছ এখানে কি করে এলো? আমাকে এক্ষুনি মহারাজের সাথে এ নিয়ে কথা বলতে হবে। এরপর টুনি রাজার কাছে যায়। টুনি, পেলে আমার ছেলের খুনিকে? না মহারাজ, এখনো খুঁজে পাইনি, তবে পেয়ে যাবো হয়তো খুব শীঘ্রই। আমার ছেলের আত্মাকে যে আমি কবে শান্তি দিতে পারবো? আপনার কষ্টটা আমি বুঝতে পারছি মহারাজ, তবে আপনি আমাকে এটা বলুন তো, কে রাজকুমারকে গাছ এনে দিত? আর রাজকুমার কি সেগুলোকে নিজের ঘরে রেখে দিত? ওটা তো আমাদের বাগানের মালির ছেলে কালু করে দিত। কালুর বাবা মারা যাবার পর থেকে ছেলেটা অনেক অসহায় হয়ে পড়ে, আর তখন থেকেই আমি ওকে আশ্রয় দিয়ে স্নেহ দিয়ে আমার এখানেই রেখেছি। বুঝতে পেরেছি মহারাজ, এখানেই আছে তাহলে সেই আসল রহস্য। কি সেই রহস্য? খুব তাড়াতাড়ি দেখতে পারবেন মহারাজ। রাজা আর টুনি সব কথা কালু আড়াল থেকে শুনে নেয়। আর মনে মনে ভাবতে থাকে, এই টুনিটা তো মনে হয় অনেক চালাক। আমাকে এক্ষুনি ওই লেবু গাছটা রাজকুমারের ঘর থেকে সরিয়ে ফেলতে হবে, নয়তো যখন তখন আমি ধরা পড়ে যাব। কালু কাক তাড়াহুড়ো করে রাজকুমারের কক্ষে যায়। আর যেই না গাছটা নিয়ে পালিয়ে যেতে ধরে, তখনই টুনি আর রাজা সেখানে এসে হাজির হয়। এই গাছ নিয়ে তুমি কোথায় যাচ্ছো? কোথায় আবার, বাইরে ফেলে দিতে। রাজকুমার তো আর এখন নেই, তাই গাছগুলোর যত্ন নেওয়ারও তো কেউ নেই। অযত্নে গাছগুলো মারা যাবে, তাই কিছু বাগানে আর কিছু বাইরে ফেলে দিতে যাচ্ছি। আমি যতদূর জানি এই গাছটা বিষাক্ত একটা গাছ। না না, এই গাছে কোনো বিষ নেই, এটা তো সাধারণ একটা গাছ। তাই নাকি? তাহলে এই গাছের কলাটা ছিঁড়ে তোমাকে খাইয়ে দিই। দাও, আমি এক্ষুনি খাইয়ে দিচ্ছি। না না, এটা করো না, এটাতে যে বিষ আছে। আমি তো তাড়াতাড়ি মরতে চাই না। না। নিজে তো মরার জন্য ভয় পাচ্ছো, আর রাজকুমারকে মেরে ফেলেছো। কলু, তোকে আমি আমার নিজের সন্তানের মতো করে স্নেহ করতাম। সন্তানের মতো করে? কিন্তু সন্তান তো আর নয়, তাই আমি রাজকুমারকে মেরে ফেলেছি, যাতে করে আপনাদের কষ্টের সুযোগ নিয়ে এই রাজ্যের রাজা হতে পারি। আর তোর সেই লোভের কারণেই এখন তোর স্থান কারাগারে। কে কোথায় আছিস? একে কারাগারে নিক্ষেপ কর। এখন আমার ছেলের আত্মার শান্তি হলো। তোমাকে অনেক ধন্যবাদ টুনি। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না মহারাজ। এরপর থেকে রাজা আবার আগের মতো করে রাজ্য পরিচালনা করতে থাকে। ও বাবা, তখন থেকে শুধু হাঁটছি আর হাঁটছি, পা দুটো আমার বড্ড ব্যথা করছে, একটু জিরিয়ে নিতে হবে। বৃদ্ধা মিনু টুনটুনি যখন এসব বলছিল, এমন সময় মিনুর চোখে একটা আঙ্গুরের বাগান পড়ে। কিন্তু বাগানের আঙ্গুরগুলো দেখে মিনু কিছুটা অবাক হয়, কেননা বাগানের আঙ্গুরগুলো যে কালো রঙের ছিল। এ কি, এই আঙ্গুর বাগানের সব আঙ্গুর এমন কালো কেন? এর আগে তো কোনোদিনও আমি এমন কালো আঙ্গুর দেখিনি। মনে হয় কালো আঙ্গুরগুলো খেতে অনেক সুস্বাদু। যাই, বাগানে গিয়ে কিছু আঙ্গুর ছিঁড়ে খাই আর পাশে বসে বিশ্রাম নেই, তারপর না হয় বাকিটা পথ যাওয়া যাবে। আসলে বাগানের কালো আঙ্গুরগুলো দেখতে অনেক রসালো আর লোভনীয় ছিল, যার জন্য মিনু আঙ্গুরের লোভ সামলাতে পারেনি। মিনু তাড়াতাড়ি বাগানে যায় আর কিছু কালো আঙ্গুর ছিঁড়ে নেয়। বাগানের পাশে বসে বিশ্রাম নিতে থাকে আর আঙ্গুর খেতে থাকে। বাহ, কালো আঙ্গুর খেতে তো বেশ মিষ্টি। আহা, কি রসালো। মিনু কালো আঙ্গুর খাওয়ার সাথে সাথে একটা পুতুলে পরিণত হয়ে যায়। আর তখন কালো আঙ্গুরের বাগান থেকে একটা পরী বেরিয়ে আসে। বেশ হয়েছে, পুরি পুতুল হয়েছিস। যে এই অভিশপ্ত বাগানের কালো আঙ্গুর খাবে সেই পুতুল হয়ে যাবে। প্রতিশোধ প্রতিশোধ নিব আমি, প্রতিশোধ। আমি এই বনের সব পাখিদের পুতুল বানিয়ে দিব, আর আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিব আমি।
এই বলে পরি পুতুলটা নিয়ে আবারও আঙ্গুর বাগানে অদৃশ্য হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন ওই আঙ্গুর বাগানে বান্টি আর কালু নামে দুই পাখি আসে। আর কালো আঙ্গুর দেখে লোভে তাদের চোখ চকচক করতে থাকে। বান্টি রে বান্টি, দেখ দেখ কালো আঙ্গুর। এমন আঙ্গুর তো আমি কোনোদিনও চোখে দেখিনি রে। বাবা, কি চকচকি না করছে। কালো আঙ্গুর দেখে তো আমার জিভে একেবারে জল চলে এলো রে। হ্যাঁ কালু দাদা, আমারও ভীষণ লোভ হচ্ছে। চলো চলো, সময় নষ্ট না করে তাড়াতাড়ি কালো আঙ্গুর খাই। কালু আর বান্টি যেই না কালো আঙ্গুর খায় তখনই ওরা দুজন পুতুল হয়ে যায়। আর পরি এসে পুতুল দুটো নিয়ে চলে যায়। ধীরে ধীরে বনের পাখি কমতে শুরু করে। মা, ও মা, আমার জন্য আঙ্গুর নিয়ে আসোনি কেন? হ্যাঁ, তোমাকে যে বলেছিলাম আমার জন্য আঙ্গুর কিনে আনতে। মারে, বাজারে যে আঙ্গুরের অনেক দাম রে মা। আজ কাজ করে যা টাকা পেয়েছি তা দিয়ে আঙ্গুরের মূল্য মিটতো না রে মা। তুই রাগ করিস না, অন্যদিন বেশি টাকা পেলে তোর জন্য আমি আঙ্গুর নিয়ে আসবো, কেমন? না না না, আমি আজকেই আঙ্গুর খাবো। টুনটুন, শান্ত হ মা, শান্ত হ। এমন জেদ করতে নেই রে সোনা। আয়, আমি তোকে চকলেট দিচ্ছি। আমি তোর জন্য চকলেট এনেছি জানিস। খাবো না, খাবো না আমি চকলেট। তোমার চকলেট তুমি খাও, আমি আঙ্গুর খেতে চাই। তুমি আসলে একটা পজামা, আমার কোন ইচ্ছে তুমি পূরণ করতে পারো না। এই বলে টুনটুন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আজকে আমি আঙ্গুর খাবোই খাবো, যেখানে পাবো সেখান থেকেই খাবো। টুনটুন বনে বনে আঙ্গুর খুঁজতে থাকে। হঠাৎই টুনটুনের চোখ ওই কালো আঙ্গুরের বাগানের দিকে পড়ে। আর আঙ্গুর দেখে তো টুনটুন মহা খুশি। ওই তো আঙ্গুরের বাগান পেয়েছি, তাও আবার কালো আঙ্গুর। এবার আমি মজা করে আঙ্গুর খেতে পারবো। এরপর টুনটুন সেই বাগান থেকে কালো আঙ্গুর খায়। আর তখনই সাথে সাথে টুনটুন পুতুল হয়ে যায়। আর পরিও সাদৃশ্যমান হয়। আর পুতুলটা হাতে নিয়ে বলে, এই তো ধীরে ধীরে আমার মনের বাসনা পূরণ হচ্ছে। ধীরে ধীরে এই বনের সব পাখিদের আমি পুতুল বানিয়ে রাখবো। আর অমাবস্যার রাতে এদের আমি জ্বালিয়ে দিব। আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিব আমি। এরপর পরি পুতুলটাকে নিয়ে চলে যায়। এইদিকে টুনি টুনটুনকে সবখানে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। এদিকে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। এ কি, সন্ধ্যা হতে চললো, মেয়েটার খবর এখনো পাচ্ছি না। ওর আবার কোনো বিপদ হলো না তো? সব জায়গায় তো ঘুরলাম, কোথাও পেলাম না। না না, আমি বরং একবার তান্ত্রিক বাবার কাছে যাই। তিনি হয়তো আমার মেয়ের কোনো খোঁজ দিতে পারবেন। হ্যাঁ। এরপর টুনি ওই বনের তান্ত্রিকের কাছে যায় আর তার মেয়ে নিখোঁজ হওয়ার ব্যাপারে সবটা খুলে বলে। তুই শান্ত হ বাছা, এর আগেও অনেকে এসেছিল আমার কাছে। তোদের বন থেকে নাকি অনেক পাখিরাই অদৃশ্য হয়ে যাচ্ছে। আসলে আমি এতদিন অন্য কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য এই ব্যাপারটা নিয়ে ভাবতে পারিনি। তুই বস বস এখানে, আমি আমার জাদু আয়নায় সবটা দেখছি। এরপর তান্ত্রিক তার মায়াবনে জাদু আয়না প্রকট করে। আর জাদু আয়নায় এতদিন পর্যন্ত ওই কালো আঙ্গুর খেয়ে যারা যারা পুতুলে পরিণত হয়েছে সবটা প্রকট হয়। এ কি তান্ত্রিক বাবা, আমার টুনটুনকে তো ওই পরি পুতুল বানিয়েছে। তার মানে এতদিন আমাদের বন থেকে যারা অদৃশ্য হয়েছে তারা ওই পরীর কালো আঙ্গুর খেয়ে পুতুল হয়েছে। তান্ত্রিক বাবা, এখন কি হবে তান্ত্রিক বাবা? আমার মেয়েকে কি এখন ফিরে পাবো না? তুই শান্ত হ বাছা, আমি এবার সবটা বুঝেছি। অনেক দিন আগের কথা, ওই পরীর সাথে এক ডাইনির যুদ্ধ হয়েছিল। আর যুদ্ধের এক পর্যায়ে পরীর সন্তান পৃথিবীতে চলে আসে। কিন্তু এক ভণ্ড জাদুকর পরীর এই বনের সন্তানকে পুড়িয়ে পায়। আর পরীকন্যাকে পুতুল বানিয়ে আগুনে পুড়িয়ে ওই জাদুকর পরীকন্যার সব শক্তি কেড়ে নেয়। আর তাই পরী মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই এই বনের আঙ্গুর বাগানে আশ্রয় নেয়। আর পরীর অভিশাপে বাগানের আঙ্গুর কালো আঙ্গুরে পরিণত হয়। আর ওই কালো অভিশপ্ত আঙ্গুর যেই খেয়েছে সেই পুতুল হয়েছে। তান্ত্রিক বাবা, তাহলে এখন কি হবে? তাহলে কি ওই পুতুল থেকে কাউকে মুক্ত করা যাবে না? একটা উপায় আছে, সেটা হলো পরীকে শান্তভাবে বোঝানো। তুই চল আমার সাথে ওই আঙ্গুর বাগানে। এরপর তান্ত্রিক টুনিকে নিয়ে ওই কালো আঙ্গুরের বাগানে যায় আর পরীকে ডাকতে থাকে। কে কে ডাকে আমাকে? আমি প্রতিশোধ নিব, প্রতিশোধ। এই কে তোরা? আমার এখানে কেন এসেছিস?
পুতুল হতে এসেছিস? তবে কালো আঙ্গুর খা। পরি, তুমি শান্ত হও। আমি জানি তুমি এমনটা কেন করেছো। তোমার মেয়েকে তো ওই জাদুকর পুতুল বানিয়েছিল, আর তোমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী ওই জাদুকর। কিন্তু ওই জাদুকর তো কিছুদিন আগেই মারা গেছে। তুমি অন্যজনের শাস্তি তো নির্দোষ পাখিদের দিতে পারো না বলো? তুমি দয়া করে নির্দোষ পাখিদের পুতুল থেকে মুক্ত করে দাও। কি, ওই জাদুকর মারা গেছে? আসলে আমি তো সেটা জানতাম না। আমি আমার মেয়েকে হারিয়ে বড্ড শোকাহত, তাই এমনটা করেছি। আর তোমার কথা তো সত্যি, একজনের দোষের জন্য তো সবাই শাস্তি পেতে পারে না। আমি আমার অভিশাপ তুলে নিচ্ছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তান্ত্রিকের কথায় পরি তার ভুল বুঝতে পারে আর সব পুতুল থেকে পাখিদের মুক্ত করে দেয়। আর কালো আঙ্গুর থেকে অভিশাপ তুলে নিয়ে তার পরিরাজ্যে ফিরে আসে। এদিকে বনের সবাই আবার আগের মতো ভালোভাবে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আকাশে এভাবে উড়ে উড়ে বেড়াতে আমার যে কি যে মজা লাগছে যা বলে বোঝাতে পারবো না। এভাবে বাতাসে উড়ে উড়ে বেড়াতে আমার বেশ ভালো লাগে। হালকা হালকা মৃদু হাওয়া, আহা। এসব বলে কালো মেঘ আকাশে উড়ে উড়ে ঘুরে বেড়াতে থাকে আর মনের সুখে গান গাইতে থাকে। এমন সময় হঠাৎ করে কালো মেঘের সাথে একটা সাদা মেঘের দেখা হয়ে যায়। কি রে সাদা মেঘ, এভাবে তন্নহন্ন করে কোথায় ছুটছিস শুনি? দক্ষিণের জঙ্গলে বৃষ্টি ঝরাতে যাচ্ছি রে কালো মেঘ। ওদিকের পাখিরা বৃষ্টির জন্য অপেক্ষায় যে চেয়ে বসে আছে। আর হয়েছে তোর, সারাদিন শুধু এ বন থেকে ও বনে ঘুরে বেড়ানো তোর, তাই না? আর পাখিদের উপকার করে বেড়ানো, ঢং দেখলে বাঁচি না। এত উপকার কোথায় থেকে আসে শুনি? সে কি কথা মেয়ে, আমরা তো অন্যের উপকারে নিয়োজিত, তাই না? তাহলে উপকার না করে কি করে শরীরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই বলতো? আর ন্যাকামি করতে হবে না। শোন, আমার মতো সারাক্ষণ ঘুরে বেড়াবি, বুঝেছিস? তাহলে চেহারা অনেক সুন্দরী হবে। দেখছিস না আমি দিন দিন কত সুন্দরী হচ্ছি? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি যে দিন দিন কত সুন্দরী হচ্ছিস। শোন সাদা মেঘ, তুই কিন্তু একদম বাঁকা বাঁকা কথা বলবি না আমাকে, বুঝেছিস? তুই কিভাবে কোন আকার ইঙ্গিতে কথা বলিস আমি কিন্তু সব বুঝতে পারি। নিজে একটু ফর্সা হয়েছিস বলে সবসময় আমাকে বাঁকা বাঁকা কথা শোনানো? এত রূপের অহংকার করবি না আমার সামনে। আমি কালো মেঘ হলেও তোর থেকে 1000 গুণ সুন্দরী। শোন কালো মেঘ, আমি তোর মতো রূপচর্চা নিয়েও থাকি না আর অহংকারও করি না। আমি সব সময় আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। যাকগে, এবার আমি আসি। এসব বলে সাদা মেঘ সেখান থেকে চলে যায় আর কালো মেঘও রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। আসলে কালো মেঘ ছিল ভীষণ অহংকারী। কালো মেঘ সব সময় তার রূপের অহংকার করত আর ঠিকভাবে জঙ্গলে বৃষ্টি দিত না। উহ বাবা, এত গরমে আর থাকা যাচ্ছে না। চারিদিকে কেমন খা খা করছে, জমিগুলো কেমন ফেটে যাচ্ছে। এভাবে গরম চলতে থাকলে তো আমরা মরেই যাব। এই কালো মেঘ তো একদম তার নিজের কাজ করছে না। কেন যে কালো মেঘ আমাদের এই জঙ্গলের দায়িত্বে আছে তা কে জানে। এসব কথা বলে টুনি গরমে হাঁপাতে হাঁপাতে হাঁটতে থাকে আর নদীর পাড়ে আসে, কিন্তু নদীর জলও একদম শুকিয়ে গেছে। এরপর টুনি একটি গাছের নিচে বসে পড়ে। এমন সময় কালো মেঘ সেখানে আসে। আরে টুনি, এভাবে বসে হাঁপাচ্ছ কেন শুনি? সে তো তোমারই ভালো জানার কথা কালো মেঘ। আজ কতদিন হলো তুমি বৃষ্টি দাও না। বৃষ্টির অভাবে আমরা দিন দিন মারা যাওয়ার পথে। তোমার তো সেদিকে কোনো খেয়ালই নেই। ও, আমার তো মনেই ছিল না। আসলে কি বলতো, আমি আবার আমার রূপচর্চা নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি। শোনো কালো মেঘ, তোমাকে পাখি মাতা রূপের অহংকার করার জন্য এখানে রাখিনি। তোমাকে পাখি মাতা আমাদের সেবা যত্ন করার জন্য এখানে রেখেছে। আর তুমি কিনা আমাদের খড়ায় রেখেছো। একবার পাখি মাতা আসুক, আমরা সবাই তোমার নামে নালিশ দিব। কি, তোর এত বড় সাহস? তুই আমার মতো এত সুন্দরী মেঘের নামে নালিশ জানাবি? তোদের তো একটা উচিত শিক্ষা এবার আমি দিয়েই ছাড়বো। হ্যাঁ, উচিত শিক্ষা দেওয়ার আর কি বাকি রেখেছো শুনি? কক ভোগান্তিতে তো আর রাখুনি। আর শোনো কালো মেঘ, তুমি নিজেকে যত সুন্দরী ভাবো তুমি কিন্তু মোটেও তত সুন্দরী নও। কি, আমাকে অপমান? তবে রে, তোদের এবার আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আমি। এরপর থেকে কালো মেঘ রাগে ক্ষোভে জঙ্গলে বৃষ্টি ছড়াতে থাকে। কিন্তু প্রথম প্রথম বৃষ্টি দেখে পাখিরা বেশ খুশি হয়ে যায়। যাই হোক, এই কালো মেঘ মনে হয় ভালো হয়ে গেছে।
কত সুন্দর বৃষ্টি ঝরাচ্ছে। আহা, একদম প্রশান্তির বৃষ্টি। আমার তো মন প্রাণ জুড়িয়ে গেল। তার সাথে পুরো জঙ্গল যেন নতুন করে প্রাণ ফিরে পেল। কবুতরের মতো প্রায় সব পাখিরা অনেক খুশি হয় আর খুশিতে আত্মহারা হয়ে যায়। কালো মেঘ বৃষ্টি ঝরাতেই থাকে তো ঝরাতেই থাকে, বৃষ্টি থামার যেন কোনো নামই নেই। আরে আরে, কালো মেঘ এসব করছে কি? বৃষ্টি থামানোর তো কোনো নামই নেই। এভাবে চলতে থাকলে তো জঙ্গলে বন্যা হয়ে যাবে। তখন তো বৃষ্টির জলে আমরা ডুবে মরে যাব। ঈশ্বর, তুমি রক্ষা করো। এভাবেই বন্যার জলে পাখিরা হাহাকার করতে থাকে। টুনি রে টুনি, বাড়িতে আছিস টুনি? দেখ না, এই বৃষ্টিতে ভিজে তোর বাড়িতে এলাম। আমার বাড়িতে তো বন্যার জল এই ঢুকলো বলে এবার কি হবে রে টুনি? আমি জানি না কবুতর দাদা, পুরো মাঠ ঘাট বন্যার জলে ডুবে গেছে। আমি কাজে যেতে পারছি না। মেয়েটা আমার না খেয়ে আছে, সকাল থেকে কাছে। কি করব বলো? আমি বলি কি টুনি, চল আমরা একবার কালো মেঘের কাছে যাই। আমরা গিয়ে একটু অনুরোধ করলে নিশ্চয়ই কালো মেঘ আমাদের দিকে মুখ ফিরে তাকাবে। কবুতরের কথায় টুনি রাজি হয়ে যায়। এরপর বনের সব অন্যান্য পাখিরা মিলে বৃষ্টিতে ভিজে কালো মেঘকে ডাকতে থাকে। এরপর কালো মেঘ সবার সাড়া দিয়ে সেখানে আসে। কালো মেঘ, তুমি বৃষ্টি থামিয়ে দাও কালো মেঘ, আমরা যে বন্যার জলে ডুবে মরবো। তুমি আমাদের দিকে দয়া করো কালো মেঘ। ও তাই নাকি? এই যে তোরা আমার কাছে এত এত অনুরোধ করছিস, আমার তো ভালোই লাগছে। তবু আমি বৃষ্টি থামাবো না, বুঝেছিস? আমাকে অপমান করেছিস তোরা। তোদের এই জলে ডুবিয়ে মারবো আমি। তারপর বুঝবি তোরা এই কালো মেঘের কত ক্ষমতা। আমাকে অসুন্দরী বলা, তাই না? বোঝ এবার তোরা, আর কোনো তোদের ক্ষমা করবো না। এসব বলে কালো মেঘ অহংকার দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর পাখিরা অনেক কাঁপতে থাকে। আর পাখিরা বন্যার জলে কষ্ট করতে থাকে। মা, ও মা, আমি আর সাঁতার কাটতে পারছি না মা। আমি কি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মা। আমাকে আমাকে বাঁচাও মা। তুই একদম ভয় পাস না মা, কিচ্ছু হবে না। আমার ডানা ধরে থাক মা, তোর কিচ্ছু হবে না মা। টুনটুন এভাবেই জলে ভাসছিল আর তার মায়ের কাছে কান্না করছিল। পাখিরা যখন এভাবে ভাসছিল আর বলছিল, এমন সময় সেখানে পাখি মাতা প্রকট হয়। এ কি পাখিরা, তোমাদের এ কি অবস্থা? আমাকে সব খুলে বলো। এরপর পাখিরা হাঁপাতে হাঁপাতে সব কথা খুলে বলে, কিভাবে এতদিন কালো মেঘ তাদের উপর জুলুম নির্যাতন করছে আর বন্যার জলে ডুবিয়ে মারছে। পাখিদের এমন কথা শুনে পাখিমাতা ভীষণ রেগে যায় আর পাখিমাতা চালু করে একটা বাঁশের ঘর বানায় আর বলতে থাকে, পাখিরা, তোমরা সবাই এই বাঁশের ঘরে আশ্রয় নাও। এই বাঁশের ঘর পানিতে ডুবে যাবে না, আর তোমরা সবাই বৃষ্টি থেকে রক্ষা পাবে। আর ওই কালো মেঘ বড্ড বার বেড়েছে, এবারও উচিত শিক্ষা পাবে। আর ওকে উচিত শিক্ষা দিবে এই বাঁশের ঘর। এসব বলে পাখি মাতা চলে যায় আর পাখিরা সবাই গিয়ে বাঁশের ঘরে আশ্রয় নেয়। এদিকে কালো মেঘ বৃষ্টি ঝরাতে ঝরাতে বাঁশের ঘরের কাছে আসে। আর যেই না বাঁশের ঘরের উপর বৃষ্টি ঝরিয়েছে, অমনি কালো মেঘের শরীরে আগুন লেগে যায়। আহ, মরে গেলাম রে, মরে গেলাম। আমার শরীরে যে আগুন লেগে গেছে। এত বড় সর্বনাশ কে করলো আমার? বাঁচাও, বাঁচাও আমাকে। কালো মেঘ এভাবেই চিৎকার করতে করতে সেখানেই ভস্ম হয়ে যায়। আর এভাবেই কালো মেঘ তার অহংকারে শাস্তি পায় আর পাখিরা বন্যার হাত থেকে রক্ষা